ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 সালের অঙ্কের মডেল সেট নম্বর 4-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি মডেল সেট 4-এর 1 দাগ 2 দাগ 3 দাগ MCQ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা আলোচনা করেছি। আজকে আমি 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি কি আছে। চার নম্বর মডেল সেটের 4 দাগ। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে প্রতি বছর R% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে n বছর পর যদি জনসংখ্যা p হয় তাহলে n বছর আগে কত জনসংখ্যা ছিল? তাহলে এটা আমাদের ধরে নিতে হবে n বছর আগে x জন ছিল। n বছর পূর্বে জনসংখ্যা সমান x ধরি, x জন। সময় সমান n বছর। জনসংখ্যা বৃদ্ধির হার সমান R%। তাহলে অতএব n বছর পর জনসংখ্যা হবে x গুণিত 1 প্লাস R/100 তার পাওয়ার n। তাহলে n বছর পর জনসংখ্যা হচ্ছে x গুণিত 1 প্লাস R/100 তার পাওয়ার n। তাহলে এটাই বলে দিয়েছে আমাদের n বছর পর জনসংখ্যা p। তাহলে প্রশ্নানুসারে x গুণিত 1 প্লাস R/100 তার পাওয়ার n, এটা সমান বলে দিয়েছে p। তাহলে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে x সমান p/1 প্লাস R/100 তার পাওয়ার n। তাহলে অতএব x সমান p গুণিত, এটা উপরে চলে গেলে 1 প্লাস R/100 তার পাওয়ার মাইনাস n। তাহলে অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান p গুণিত 1 প্লাস R/100 তার পাওয়ার মাইনাস n। এরপরে 2 নম্বর প্রশ্নটা, কোনো একটি রাসায়নিক পদার্থের ওজন প্রতি মাসে 20% হারে কমতে থাকে। মানে প্রত্যেক মাসে, এখানে মনে লক্ষ্য করতে হবে এটা প্রতি মাসে কমছে 20% হারে। তাহলে বর্তমানে পদার্থটির ওজন 16 গ্রাম হয়, তবে পদার্থটির ওজন 2 মাস পরে কত হবে? তাহলে এখানেও মাস আছে আর এখানেও মাস আছে, এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে পদার্থের ওজন বা বর্তমান ওজন সমান 16 গ্রাম। ওজন হ্রাসের হার মাসে R সমান 20%। সময় n সমান 2 মাস। যেহেতু হ্রাসের হার মাসে দেওয়া আছে আর এখানে সময়টাও মাসে দেওয়া আছে, তাই দুটো একই এককে দেওয়া আছে। তাহলে অতএব 2 মাস পর মোট ওজন সমান, এটা ওজনটা p ধরে নিলাম, p গুণিত 1 যেহেতু হ্রাস হচ্ছে মাইনাস R/100 তার পাওয়ার n সমান 16 গুণিত 1 মাইনাস R এর মান 20/100
তার পাওয়ার 2 এত গ্রাম। 16 গুণিত 1 মাইনাস 1/5 তার স্কোয়ার গ্রাম। 16 গুণিত 4/5 তার স্কোয়ার এত গ্রাম সমান 16 গুণিত 4 গুণ 4/5 গুণিত 5 এত গ্রাম। 16 16 256 বাই 25 গ্রাম। তাহলে 25 দিয়ে ভাগ করতে গেলে একবারে 10.62 10 100 একবারে 25 শূন্য দশমিক নিয়ে 0 দুইবারে 50 10 4 তাহলে 10.24 গ্রাম। তাহলে অতএব 2 মাস পর ওজন হবে 2 মাস পর ওজন হবে সমান 10.24 গ্রাম। এরপরে 3 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে x-3 এবং x+6 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? এর মধ্য সমানুপাতি তাহলে যে বলতে পারবো x-3:x সমান x:x+6। x-3:x সমান x:x+6 বা x-3/x সমান x/x+6 বা x-3 গুণিত x+6 সমান x স্কোয়ার বা গুণ করলে হয়ে যাবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 18 সমান x স্কোয়ার কেটে যাচ্ছে বা 3x সমান 18 বা 3x সমান 18 বা x সমান 18/3 কাটলে 6 তাহলে অতএব x সমান 6। তাহলে x এর নির্ণয় মান হয়ে গেল 6। এবার 4 নম্বর প্রশ্ন যদি ax² + 7x + b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করো। এখানে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া আছে তাহলে এবং এই a আর b এর মান বের করতে বলা হয়েছে। ax² + bx + ax² + 7x + b সমান 0 এই সমীকরণের দুটো বীজ আলফা ধরে নিচ্ছি আমরা 2/3 আর বিটা সমান হয়ে যাচ্ছে -3, দুটো বীজ আছে। তাহলে এই সমীকরণ থেকে বীজ দুটোর সমষ্টি আলফা প্লাস বিটা, এখানে বীজ দুটি আলফা সমান এত, তাহলে বীজ দুটোর সমষ্টি আলফা প্লাস বিটা সমান সূত্র হচ্ছে -b/a, তাহলে এখানে b এর মান -7/a এবং আলফা বিটা সমান বীজ দ্বয়ের গুণফল c/a, তাহলে c এর মান এখানে b আছে b/a, তাহলে বা আলফা প্লাস বিটার মান বসিয়ে দিচ্ছি 2/3 প্লাস -3 সমান -7/a বা 2/3 -3 সমান -7/a বা 3 2 -9 সমান -7/a বা 2 - 9 -7/3 সমান -7/a, -7 -7 কেটে যাচ্ছে তাহলে 1/3 সমান 1/a, তাহলে এখান থেকে আমরা বলছি a সমান 3। এই a এর মানটা এখানে এবার আমরা বসিয়ে দেব, আলফা বিটার মান বসিয়ে দিচ্ছি প্রথমে বা আলফার মান 2/3 গুণিত -3 সমান b/a বা 3 3 কেটে যাচ্ছে -2 সমান b/a। এবার হচ্ছে a এর মানটা বসিয়ে দিব -2 সমান
বি বাই এ এর মান হয়ে যাচ্ছে 3, যেহেতু এ সমান 3, তাহলে অতএব বি সমান হয়ে গেল 2 আর 3, -2 আর 3 গুণ করে -6। তাহলে অতএব এ ও বি এর নির্ণেয় মান, এ ও বি এর নির্ণেয় মান এ সমান 3, বি সমান -6। এখন 5 নম্বর প্রশ্নটা দেখছি। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি ইস্টু বিডি সমান 3:5 হলে ত্রিভুজ এ বিডি ও এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজ আছে এ বি সি, এর বিসি বাহুর সমান্তরাল একটা সরল রেখা এ বিকে ডি এবং এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ত্রিভুজ এটা যেহেতু সমান্তরাল, তাহলে এখান থেকে বলতে পারবো আমরা ত্রিভুজ এ বি, ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ এ বি সি দুটো সদৃশ ত্রিভুজ এবং সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে দেওয়া আর একটা দেওয়া আছে শর্তটা দেওয়া হচ্ছে এডি ইস্টু বিডি, এ ডি বাই বিডি সমান 3:5, মানে এ ডি ইস্টু বিডি সমান 3:5, তার মানে এ ডি বাই বিডি সমান হচ্ছে 3:5। তাহলে এইখান থেকে এই একটা ত্রিভুজ এ ডি ই আর ত্রিভুজ এ বি সি দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ ই বাই ইসি সমান এ ই বাই ইসি সমান এ ডি বাই বিডি, এ ডি বাই বিডি বিডি। তাহলে এ ডি বাই বিডির মান আছে 3/5, এটা আমাদের দেওয়াই আছে। আবার এখান থেকে আমরা জানি, তাহলে এখানে এবার বলেছে আমাদের ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ সি ডি ই, সি ডি ই, এই ত্রিভুজটা সি ডি ই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল একটা বাই ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল। তাহলে সূত্রটা হচ্ছে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সি ডি এর ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বাই করলে এ ই বাই ইসি, এ ই বাই ইসি। তাহলে এ ই বাই ইসি এর মান, এ ই বাই ইসি এর মান 3/5, তাহলে এটা হচ্ছে 3/5। তাহলে অনুপাত করতে গেলে আমাদের হয়ে যাবে, অতএব ত্রিভুজ এ ডি ই ইস্টু ত্রিভুজ সি ডি ই সমান হয়ে যাচ্ছে 3:5। 6 নম্বর প্রশ্নটা দেখছি। ত্রিভুজ এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সমান্তরাল ডিসি এবং এ সি ডি সমান 35 ডিগ্রি আর এ বি বৃত্তটির ব্যাস হলে চতুর্ভুজের সব কোণগুলির মান নির্ণয় করো। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে এবং এই বৃত্তের ব্যাসটা হয়ে যাচ্ছে এ বি একটা ব্যাস। তাহলে চতুর্ভুজটা হচ্ছে এ বি সি আর ডি, সিডি। এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার বলা হয়েছে এ বি আর সিডি দুটো সমান্তরাল, এ বি বাহু আর ডিসি বাহু এই দুটো সমান্তরাল এবং এখানে বলে দেওয়া হয়েছে কোণ হচ্ছে এ সি ডি সমান 35 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে 35 ডিগ্রি।
তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখ এটা যেহেতু একটা ব্যাস, তাহলে এই কোণটা ACB এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারবো ACB সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে বলতে পারবো BCD সমান হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। BCD এই 90 ডিগ্রি আর 35 ডিগ্রি যোগ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 125 ডিগ্রি। তাহলে যেহেতু এটা 125 ডিগ্রি পেয়ে গেলাম, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তার মানে এই কোণ আর এই কোণ যোগ করে 180 ডিগ্রি হবে। তাহলে অতএব BAD সমান 180 ডিগ্রি মাইনাস BCD। এই কোণ আর এই কোণ যোগ করে হচ্ছে 180 ডিগ্রি, তাই এই কোণটা সমান 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটার মান হচ্ছে 125 ডিগ্রি সমান বিয়োগ করলে হবে 55 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 55 ডিগ্রি। তাহলে যেহেতু আবার যদি আমরা এই সরল রেখাটাকে এদিকে বাড়িয়ে দিই, তাহলে এবং এইটা আর এটা দুটো সমান্তরাল সরল রেখা আছে, তাই এই কোণটা হচ্ছে যেহেতু 55, তাই এই কোণটাও হয়ে যাবে 55 ডিগ্রি। তাহলে এইটুকু কোণ কত, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি আর এইটা হচ্ছে 55, তাহলে এইটা হয়ে যাবে 180 থেকে 55 বিয়োগ, এটা 55 হলো অনুরূপ কোণ সমান করে। তাহলে হচ্ছে ADC সমান হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস BAD 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান 125 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ যোগ করে হবে 180 ডিগ্রি, তাহলে ABC সমান হবে 180 ডিগ্রি মাইনাস ADC সমান 180 ডিগ্রি মাইনাস ADC হচ্ছে 125 ডিগ্রি, বিয়োগ করলে 55 ডিগ্রি, বিয়োগ করে হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। তাহলে সবগুলো কোণ, তাহলে অতএব BCD সমান 125 ডিগ্রি, BAD সমান হচ্ছে 55 ডিগ্রি, ADC সমান 125 ডিগ্রি, ABC সমান হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। এখন 7 নম্বর প্রশ্নটা দেখছি। ABC ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে। AP সমান 4 সেমি, BP সমান 6 সেমি এবং AC সমান 12 সেমি হলে BC এর মান কত? প্রথমে ত্রিভুজটা পরিলিখিত আছে, এটা একটা বৃত্ত ABC, বৃত্তটাকে যথাক্রমে PQR বিন্দুতে ছেদ করেছে এবং বলা হয়েছে AP সমান হচ্ছে 4 সেমি, BP হচ্ছে 6 সেমি আর AC বলে দিয়েছে 12 সেমি। AP সমান 4 সেমি, BP সমান হচ্ছে 6 সেমি। তাহলে দেখব এইখানে যেহেতু স্পর্শ করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শক,
তাহলে এ বিন্দু থেকে এই বৃত্তের উপর এপি আর এ আর দুটো স্পর্শক, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে একই বৃত্তের উপর দুটো স্পর্শক যদি আঁকা হয় তাহলে ওই দুটো স্পর্শক সমান হয়ে যাবে। তাহলে কি এখানে লিখতে পারবো এপি ও এ আর দুটি এ বিন্দু দুটি বহিস্থ এ বিন্দু থেকে স্পর্শক। তাহলে কি স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে, তাহলে এপি সমান এ আর। তাহলে এটা এপিটা আমাদের বলেছে 4 সেমি, তাহলে এ আরটা হয়ে গেল 4 সেমি। তাহলে এ আর হয়ে গেল এটা আমাদের 4, আর এসি বলে দেওয়া আছে আমাদের, এসি বলে দিয়েছে 12 সেমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সি আর সমান 12 - 4 সমান 8 সেমি। পুরোটা হচ্ছে 12 সেমি, এইটুকুটা হচ্ছে 4 সেমি, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে আমাদের 8 সেমি। তাহলে আবার সি বিন্দু থেকে সি আর আর সি কিউ দুটো স্পর্শক, তাহলে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্যও সমান হবে। তাহলে এটাও হচ্ছে আমাদের 8, তাহলে এটাও হয়ে যাচ্ছে 8, দুটো স্পর্শক সমান, তাহলে এটাও 8 সেমি, এটাও 8 সেমি। আবার বি বিন্দু থেকে এ বিপি আর বি কিউ দুটো স্পর্শক, তাহলে বিপি 6 বলেছে, তাহলে এটাও হয়ে যাবে 6 বি কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বি সি সমান বি কিউ, আগে লিখে নিই, বি কিউ সমান বিপি সমান 6 সেমি, আবার সি কিউ সমান সি আর এটা সমান 8 সেমি। তাহলে অতএব বিসি সমান বি কিউ প্লাস সি কিউ, বি কিউটা হয়ে যাচ্ছে 6 যোগ 8 সমান 14 সেমি। 8 নম্বর প্রশ্নটা দেখছি, দুইজনের ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রোহিতের মূলধন 6000 টাকা এবং লাভ 600 টাকা হলে বিজয়ের মূলধন কত? তাহলে রোহিত আর বিজয় দুইজন ব্যবসা শুরু করেছিল, মোট লাভ 1500 টাকা পেয়েছিল, আর রোহিত 600, আর এখানে রোহিত লাভ পেয়েছে 900 টাকা। তাহলে বিজয় মোট লাভ কত পেয়েছে? 1500 থেকে 600 বিয়োগ 900 টাকা। রোহিতের মূলধন ছিল 6000 টাকা, তাহলে বিজয়ের মূলধন কত বের করতে হবে? মোট লাভ সমান 1500 টাকা, রোহিতের লাভ সমান হচ্ছে 600 টাকা। তাহলে বিজয়, বাকিটা বিজয় পাবে, বিজয়ের লাভ 1500 মাইনাস 600 টাকা সমান 900 টাকা। তাহলে রোহিতের মূলধন 6000 টাকা, বিজয়ের মূলধন সমান 1 টাকা ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি দুইজনের মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সমান হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে রোহিত ও বিজয়ের মূলধনের অনুপাত 6000:x সমান রোহিত ও বিজয়ের লাভ্যাংশের অনুপাত 6000:900, এই 600:900 বা 6000/x সমান 600/900। দুটো শূন্য কাটছে, 6 দিয়ে কাটলে 10, বা x সমান 900 গুণিত 10, তাহলে অতএব x সমান হয়ে গেল 9000 টাকা। তাহলে অতএব বিজয়ের মূলধন সমান 9000 টাকা।
9 নম্বর প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি সমান 3 সেমি হলে পি বিন্দুগামী জেটির ন্যূনতম দৈর্ঘ্য নির্ণয় করো। ও বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ভিতরে পি একটা যে কোনো বিন্দু, এটা পি ধরে নিলাম। তাহলে ও পিটা বলে দিয়েছে আমাদের 3 সেমি আর বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেমি। তাহলে এই বিন্দুগামী পি বিন্দুগামী, তাহলে পি বিন্দুগামী অনেকগুলোই আমরা যে আঁকতে পারবো এইভাবে এটা দিয়ে। তাহলে সব থেকে ছোট যেটা বলা হয়েছে সেটা, তাহলে ছোট যেটা হবে কি, এই সরলরেখার উপর লম্বভাবে যেটা হবে সেটাই হবে সব থেকে ছোট যে, এটাই মনে রাখতে হবে এখানে। এ বি এটা যেটা ধরে নিলাম, আর ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেমি, তাহলে এটা ডি বিন্দু ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ও বি স্কোয়ার, ও বি সমান 5 সেমি, ও ও পি এটা পি বিন্দু আছে, ও পি সমান 3 সেমি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে ও পি স্কোয়ার সমান ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, বা ও বি 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, বা 25 সমান 9 প্লাস পি বি স্কোয়ার, বা পি বি স্কোয়ার সমান 25 মাইনাস 9, বা পি বি স্কোয়ার সমান 16, পি বি সমান √16 সমান 4। তাহলে অতএব এ বি যে এর দৈর্ঘ্য সমান 2 গুণিত পিবি 2 গুণিত 4 সেমি সমান 8 সেমি। দশ দাগের, একটি শঙ্কু ও একটি চোঙের উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল সমান যদি উভয়ের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হয় তবে উচ্চতা ও ব্যাসের অনুপাত কত? তাহলে একটা শঙ্কু আর চোঙ দুটোর উচ্চতা এবং ভূমির ক্ষেত্রফল সমান বলা হয়েছে। শঙ্কু চোঙ, শঙ্কু ও চোঙের ভূমির ক্ষেত্রফল সমান হলে ব্যাসার্ধ ও সমান হবে। শঙ্কু আর চোঙের ভূমির ক্ষেত্রফল সমান হলে তাদের ব্যাসার্ধটাও সমান হবে। তাহলে ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর, এটারও আর, উচ্চতা বলে দিয়েছে দুটোর সমান, এটাও এইচ হতে গেলে এটার উচ্চতা এইচ, আর শঙ্কুর তির্যক উচ্চতা ধরে নিচ্ছি এল। শঙ্কুর উচ্চতা সমান এইচ, ব্যাসার্ধ সমান আর একক, তির্যক উচ্চতা সমান এল একক। চোঙের উচ্চতা সমান এইচ একক, ব্যাসার্ধ সমান আর একক। তাহলে কিসের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত? তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2π আর এইচ বর্গ একক। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল।
তাহলে এল তো দেওয়া নেই, তাহলে এল এর মান আমরা জানি পাই আর, এল এর মান হচ্ছে √/h² প্লাস r²। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর চঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর √/h² প্লাস r² বাই চঙের বক্রতল 2πr/h সমান, এটা বলেছে 5:8 মানে 5/8। পাই আর কেটে যাচ্ছে, বা √/h² প্লাস r² বাই 2h সমান 5/8। তাহলে স্কোয়ারটা তুলতে গেলে কি দুই দিকেই বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলে h² প্লাস r² বাই 4h² সমান 25/64। 4 দিয়ে কাটতে গেলে 4 ষোলো 64, গুণ করে দিচ্ছি আমরা। 25h² সমান 16h² প্লাস 16r² বা 25h² মাইনাস 16h² সমান 16r² বা 25 থেকে 16 বাদ দিলে 9h² সমান 16r² বা h² বাই r² সমান 16/9। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো h/r রুট করে দিলে 4/3। আমাদের প্রশ্নটা জানতে চেয়েছে উচ্চতা ও ব্যাসের অনুপাত। তাহলে উচ্চতা তো হয়ে গেছে, তাহলে এটাকে আমাদের ব্যাস করতে হবে। ব্যাস করলে 2 দিয়ে গুণ 2r, তাহলে নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এদিকেও আমাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 2/3। তাহলে উচ্চতা ইস্টু ব্যাস সমান 2:3। তাহলে আমাদের উচ্চতা ও ব্যাসের অনুপাত হয়ে যাচ্ছে 2:3। 11 নম্বর প্রশ্ন, 1 সেমি পুরু একটি ফাঁপা বলের বাইরের ব্যাসার্ধ 2 সেমি। দেখাও যে বলটিতে ব্যবহৃত ধাতব পদার্থের আয়তন 28 π/3 ঘন সেমি। তাহলে একটা ফাঁপা গোলক আছে, তাহলে ফাঁপা গোলক ফাঁপা আছে এবং পুরু আছে। তাহলে এরকম একটা ফাঁপা পুরু গোলক আছে, বাইরের ব্যাসার্ধ এটা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, এটা বলে দিয়েছে 2 সেমি, আর এটা পুরু বলে দিয়েছে এটা 1 সেমি। তাহলে অন্তঃব্যাসার্ধ স্মল আর সমান, বাইরেরটা এখান থেকে এতটা হচ্ছে 2 সেমি আর এখান থেকে এইটুকুটা হয়ে যাচ্ছে 1 সেমি। তাহলে অন্তঃব্যাসার্ধ এইটুকুটা কত হয়ে যাবে, 2 - 1 সমান 1 সেমি। তাহলে ক্যাপিটাল আর, তাহলে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ 2 সেমি এবং অন্তঃব্যাসার্ধ 1 সেমি। তাহলে আমরা জানি ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন সেমি। এবার এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, মান বসিয়ে দিলে হয়ে যাবে 4/3 পাই, আর এর মান হচ্ছে 2, 2 এর কিউব মাইনাস স্মল আর এর মান 1, 1 এর কিউব ঘন সেমি সমান 4/3 পাই 2 এর কিউব 8 মাইনাস 1 এর কিউব 1 সমান 4/3 পাই 8 থেকে 1 বাদ দিলে 7 ঘন সেমি। 4 আর 7 গুণ করলে 28/3 পাই, 28 π/3 ঘন সেমি। আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। 12 নম্বর প্রশ্ন, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চং, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? সমান ব্যাস, নিরেট চং আছে, নিরেট শঙ্কু আছে, নিরেট গোলক আছে,
এদের সবগুলোর ব্যাস সমান এবং উচ্চতাও সবগুলোর সমান বলা হয়েছে। তাদের আয়তনের অনুপাত কত? চং, শঙ্কু, নিরেট গোলক, তাদের ব্যাস সমান। চং, শঙ্কু ও গোলকের ব্যাস সমান হলে ব্যাসার্ধ ও সমান হবে। মনে করি ব্যাসার্ধ সমান আর একক, তাহলে সবগুলোর ব্যাসার্ধ হচ্ছে আর, এটারও আর, সবগুলোর, এটার উচ্চতা, চঙের উচ্চতা h1, শঙ্কুর উচ্চতা h2 ধরে নিচ্ছি, তাহলে সবগুলোর উচ্চতা বলা হয়েছে সমান। তাহলে এই গোলকের উচ্চতাটা কি হবে? এটাই হচ্ছে গোলকের উচ্চতা, এটাই হয়ে যাচ্ছে কি ব্যাস, তাহলে এটা আর, এটা আর, তাহলে এটা হয়ে যাচ্ছে 2r, তাহলে উচ্চতা এরও সমান হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 2r, তাহলে এর উচ্চতা সমান, এটাও 2r হয়ে যাবে, এটারও উচ্চতা যেহেতু সমান, এটারও উচ্চতা 2r, তাহলে চং এর ক্ষেত্রে ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা h1 সমান 2r একক, আয়তন, আয়তনের সূত্র পাই আর স্কোয়ার h1, পাই আর স্কোয়ার গুণিত h1 এর মান হচ্ছে 2r সমান 2 পাই আর কিউব ঘন একক। শঙ্কু, শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা h2 সমান, এটা হচ্ছে 2r একক, আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার h2 সমান 1/3 পাই আর স্কোয়ার গুণিত 2h 2r, h এর মান হচ্ছে 2r, তাহলে হয়ে যাচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক। গোলকের ব্যাসার্ধ আর একক, আয়তন সমান, সূত্র 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এখানে তিনটারই আয়তন জানতে চেয়েছে, আয়তনের অনুপাত। চং, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত সমান, চঙের আয়তন হচ্ছে 2 পাই আর কিউব ইস্টু চঙের আয়তন 2/3 পাই আর কিউব ইস্টু গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব কেটে যাচ্ছে, 2/3 সবটাকে 3 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে 6:2:4, 2 দিয়ে কাটতে গেলে 3:1:2, তাহলে শঙ্কু, চং, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত 3:1:2।